আসসালামু আলাইকুম। আজ 17 মে 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। রাফসানকে ইঙ্গিত করে ভয়াবহ সত্য বললেন আসিফ নজরুল। শেষ পেরেক ঠুকল দেশের ইসলামী ব্যাংকগুলোতে। ভারতের মশলার উপর ব্রিটেনের নজরদারি। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, আমরা ভদ্রতা করে বলি ঋণ খেলাপি। আসলে ঋণ খেলাপি মানে হচ্ছে চোর। যতক্ষণ না পর্যন্ত ব্যাংকে থাকা মানুষের টাকা ফেরত দিচ্ছে ততক্ষণ সে চোর, পদবাচ্য। এটা ফেরত না দেওয়ার অপচেষ্টা করলে সে আরও নিশ্চিতভাবে চোর সমতুল্য। ডক্টর আসিফ নজরুল মূলত ফুড ব্লগার রাফসান দা ছোট ভাইকে ইঙ্গিত করে এসব মন্তব্য করেন। আসিফ নজরুল আরও বলেন, সমাজে এসব চোরদের এবং এদের সন্তান নাতি নাতনিদের দাপট বেড়েছে। ছোটবেলায় শুনতাম চোরের মায়ের বড় গলা, এখন দেখা যাচ্ছে চোরের সন্তানেরও বড় গলা। সেই গলায় তাল মেলানোর মানুষও আবার আছে এখন সমাজে। ভালোই উন্নতি হচ্ছে আমাদের। রাফসান দা ছোট ভাইকে নিয়ে আলোচনা সমালোচনা এখন তুঙ্গে। এই আলোচনার সূত্রপাত কদিন আগে। বাবাকে একটা অডি গাড়ি উপহার দিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। যে সে গাড়ি নয়, জার্মান কোম্পানি অডির গাড়ি। ইউরোপ আমেরিকায়ও এই গাড়ি বিলাসবহুল হিসেবে দেখা হয়। বাংলাদেশেও খুব কম মানুষের কাছে এই গাড়ি আছে। এই গাড়ি উপহারের পর রাফসানের বাবা মোহাম্মদ জাকারিয়া এবং তার মা কাজী নুরুন্নেসা সেহেলির বিরুদ্ধে 3,15,00,000 টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে। ব্যাংক ঋণ নিয়ে না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। পরে তারা জামিন নিলেও সম্পত্তি নিলামের আদেশ হয়, কিন্তু সেই আদেশ হাইকোর্টে রিট করে আটকে দিয়েছেন তারা। এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। কেউ কেউ বলছেন বাবা ঋণ খেলাপি আর নিজে দামি গাড়ি কেনে, এটা মোটেও ঠিক নয়। বাবাকে গাড়ি উপহার না দিয়ে খেলাপি ঋণ পরিশোধ করা উচিত ছিল। র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে, এটি সঠিক নয় বলে জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের পক্ষে নিষেধাজ্ঞার পক্ষে শক্ত অবস্থান জানান দেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। ব্রিফিংয়ে অংশ নেওয়া এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে। এ বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে। এমন দাবি কি সত্য? ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। তিনি স্পষ্ট করে বলেন, এই দাবিগুলো মিথ্যা। নিষেধাজ্ঞাসমূহ আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে। মঙ্গলবার রাতে বাংলাদেশে সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, জাস্টিস ডিপার্টমেন্টকে হোয়াইট হাউস থেকে র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়েছে। ইসলামী ব্যাংকগুলোর আমানত ক্রমাগত কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে গত ডিসেম্বরের তুলনায় ইসলামী ব্যাংক ও প্রচলিত ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখায় মোট আমানত 8,495 কোটি টাকা কমে গত জানুয়ারিতে 4,13,969 কোটি টাকা হয়। দেশের 10টি ইসলামী ব্যাংকের আমানত সবচেয়ে বেশি কমেছে। গত জানুয়ারিতে এসব ব্যাংকের আমানত কমেছে 8,832 কোটি টাকা। তবে একই সময়ে প্রচলিত ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখায় আমানত বেড়েছে 2,153 কোটি টাকা। আমানত কমে যাওয়া ও তারল্য সংকট থাকা সত্ত্বেও গত জানুয়ারিতে ইসলামী ব্যাংকগুলো ঋণ দিয়েছে 4,869 কোটি টাকা। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 4 থেকে 5টি ইসলামী ব্যাংকের নাজুক অবস্থার কারণে সামগ্রিকভাবে শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা ইমেজ সংকটে ভুগছে। দেশে মাত্র 2-3 বছর আগেও ইসলামী ব্যাংকগুলো বিপুল পরিমাণ তারল্য নিয়ে বসেছিল। আইসিবি ইসলামিক ব্যাংকের এক কর্মকর্তা বলেন, তারল্য সংকটের কারণে আমাদের ব্যাংক কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সম্প্রতি বলেছেন, ব্যাংকিং খাতের স্বার্থে নিয়ন্ত্রণ সংস্থা এখন এই ইসলামী ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিচ্ছে। গেল কয়েকদিনে প্রতি ডজন ডিমের দাম বেড়ে এখন 160 টাকায় ঠেকেছে। বাজারে লাল ডিম এখন বিক্রি হচ্ছে 55 টাকা হালি। সেই হিসেবে একটি ডিমের দাম পড়ছে 13 টাকা 75 পয়সা। অন্যদিকে বাজারে ভারতীয় পেঁয়াজ এলেও আগের সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে।
ফলে নিত্যপণ্য হিসেবে পেঁয়াজ আর ডিমের দাম বাড়তি থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা। গত ২ সপ্তাহ ধরে খুচরা বাজারে এই দামেই বিক্রি চলছে। অথচ দেশে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, তবু সেই উচ্চ মূল্যেই বিক্রি হচ্ছে নিত্য দরকারি এই পণ্যটি। অন্যদিকে তীব্র গরম, বাজারে সরবরাহ কম, এমন নানান অভিযোগে গত কয়েকদিন ধরে ডিমের দাম বেড়েই চলছে। ১০-১৫ দিন আগেও খুচরা বাজারে লাল ডিমের ডজন ১২০ টাকা থাকলেও কিছুদিনের মধ্যে এখন সেটির ৪০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। আর প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। আর সে অনুযায়ী প্রতি পিস ডিমের দাম পড়ছে ১৩ টাকা ৭৫ পয়সা। এ বিষয়ে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করলেও ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত গরমে ডিম উৎপাদন ব্যাহত হচ্ছে, বাজারে সরবরাহ কমেছে, ফলে দাম বাড়তি যাচ্ছে। অন্যদিকে মালিবাগ বাজারে ডিম কিনে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন বেসরকারি চাকরিজীবী আফজাল হোসেন। তিনি বলেন, ভাবা যায় ১ ডজন ডিম কিনলাম ১৬০ টাকায়, যা কিছুদিন আগেই ছিল ১২০ টাকা। হঠাৎ করে ডজনে ৪০ টাকা বেড়ে গেল, অথচ সংশ্লিষ্ট কারো কোনো উদ্যোগ নেই বাজার নিয়ন্ত্রণের। ব্যবসায়ীদের সিন্ডিকেটের কাছে আমরা সাধারণ ক্রেতারা কতটা জিম্মি হয়ে আছি তা জেনেও সবাই চুপচাপ। বাজার মনিটরিংয়ের লোকজন আসলে কি করছে? ডিমের দাম বাড়তি বিষয়ে গুলশান সংলগ্ন লেকপার বাজারের লিপন ভ্যারাইটিজ স্টোরের মালিক সুমন মিয়া বলেন, কিছুদিন ধরে ডিমের দাম বাড়ছে, কিন্তু আগে যেই ডিমের ডজন বিক্রি করেছি ১২০ টাকায়, এখন সেটা ১৬০ টাকা, আর হালি বিক্রি করছি ৫৫ টাকায়। আমরা যখন পাইকারি বাজার থেকে ডিম আনি বা দোকানে দিয়ে যায়, তারা ডিমের বাড়তি দামের কিছু কারণ দেখিয়েছে। আসলে অতিরিক্ত গরমের কারণে প্রান্তিক পর্যায়ে ডিমের উৎপাদন কম হয়েছে, ফলে বাজারে সরবরাহ কমেছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। তুরস্কের ইসলামিক সিরিজ কুরুলুস উসমানের প্রধান চরিত্র উসমানের ভূমিকায় অভিনয় করা অভিনেতা বুরাক এজিভিট বাংলাদেশে আসছেন। কুরুলুস উসমান সিরিজের এই নায়ক বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বুরাক এজিভিট। ভিডিওতে তাকে বাংলায় কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে। জানা গেছে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক এজিভিট বাংলাদেশে আসতে যাচ্ছেন। তবে ঠিক কবে আসবেন সেটি এখনও জানানো হয়নি। বুরাক এজিভিট একজন তুরস্কের অভিনেতা। উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত অনুসারী তার। ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্ম বুরাক এজিভিটের। দক্ষিণ পূর্ব তুরস্কের মের্সিতে জন্ম তার। বাবা বুলেন্ত এজিভিট ও মা শেইহান এজিভিট। এক বোন নাম বুরসান দেনিস। অভিনেতা বুরাক এজিভিট তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে। ব্রিটেনের ফুড ওয়াচডগ ভারত থেকে সমস্ত মশলা আমদানির উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেছে। দুটি ব্র্যান্ডের মশলায় বিপজ্জনক মাত্রায় কীটনাশক রয়েছে এই অভিযোগের পর সমস্ত ভারতীয় মশলা বিশ্বব্যাপী খাদ্য নিয়ন্ত্রকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। গত কয়েকদিনে ভারতীয় মশলা নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর, হংকংয়ের মতো দেশগুলো। ব্রিটেনের ফুড স্ট্যান্ডার্ডসের তরফে জানানো হয়, বাজারে যে সমস্ত ভারতীয় মশলা বিক্রি হচ্ছে সেগুলোর দিকে কড়া নজর রাখা হচ্ছে, কারণ ভারতীয় মশলাতে মাত্রাতিরিক্ত ইথিলিন অক্সাইড ব্যবহারের অভিযোগ উঠেছে। কিন্তু ব্রিটেনে ইথিলিন অক্সাইডের ব্যবহার নিষিদ্ধ। যদি কোনো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা দেখা যায়, তাহলে ওই খাদ্য প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের মানুষকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত। যদিও ঠিক কী ব্যবস্থা নেওয়া হতে পারে সেই নিয়ে বিস্তারিত জানায়নি ব্রিটিশ সংস্থা। গত মাসে হংকং ভারতের এমডিএইচের ৩টি মশলা এবং এভারেস্টের একটি মশলার বিক্রয় স্থগিত করেছে। কারণ হিসেবে জানানো হয়, এই পণ্যগুলোর মধ্যে উচ্চমাত্রায় ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশক ইথিলিন অক্সাইড রয়েছে। এভারেস্ট মিক্স প্রত্যাহারের আদেশ দিয়েছে সিঙ্গাপুরও। তবে নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং অস্ট্রেলিয়া জানায় তারা এই ব্র্যান্ড দুটির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো দেখছে। এমডিএইচ এবং এভারেস্ট ভারতের সবচেয়ে জনপ্রিয় দুটি ব্র্যান্ড। তারা বলেছে তাদের পণ্যগুলো ব্যবহারের জন্য নিরাপদ। ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির খাদ্য নীতির ডেপুটি ডিরেক্টর জেমস কুপার রয়টার্সকে এক বিবৃতিতে বলেছেন, এখানে ইথিলিন অক্সাইড ব্যবহারের অনুমতি নেই এবং ভারতের মশলাগুলোর জন্য সেগুলি পাওয়া গেছে। ভারতের মশলা বোর্ড, যা রপ্তানি নিয়ন্ত্রণ করে, তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ভারত বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক ভোক্তা এবং মশলা উৎপাদনকারী। ২০২২ সালে ব্রিটেন $১২৮ মিলিয়ন মূল্যের মশলা আমদানি করেছিল, যার মধ্যে ভারতের ছিল প্রায় $২৩ মিলিয়ন। এমডিএইচ এবং এভারেস্ট মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়া সহ অনেক অঞ্চলে তাদের পণ্য রপ্তানি করে। ভারতীয় নিয়ন্ত্রকরা সমস্ত মশলা পণ্যের পরীক্ষাও পরিচালনা করেছে। এমডিএইচ এবং এভারেস্ট পণ্যগুলির
নমুনা পরীক্ষা করেছে, যদিও এখন পর্যন্ত কোনো ফলাফল প্রকাশ করা হয়নি। কানাডিয়ান খাদ্য পরিদর্শন সংস্থা রয়টার্সকে এক বিবৃতিতে বলেছে যে তারা এমডিএইচ এবং এভারেস্টের পণ্যগুলো সংক্রান্ত উদ্বেগের বিষয়ে সচেতন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, কর্মস্থলে আপনি আপনার সহকর্মীদের সঙ্গে তথ্য সরবরাহের ক্ষেত্রে অবশ্যই স্পষ্টভাষী হন। তথ্যের কোনো ঘাটতি যদি রাখেন তাহলে যে কোনো বড় ধরনের বিপত্তির মধ্যে পড়তে পারেন। একটি তথ্য যথাযথভাবে উপস্থাপন না করার কারণে পরবর্তীতে ওই প্রতিষ্ঠানে অনেক বড় সমস্যা হতে পারে। সেই জন্যে আপনার অফিসে বা কর্মস্থলে ঊর্ধ্বতন হোক অথবা অধস্তন হোক, যার সঙ্গে আপনি তথ্য আদান প্রদান করবেন সেটা যেন স্পষ্ট হয়, সেটা যেন যথাযথভাবে উপস্থাপন করা হয়। তাহলে দেখবেন সহকর্মীদের সঙ্গে সম্পর্ক যেমন অটুট থাকবে, ঠিক তেমনি আপনার অবস্থানও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইসরায়েলের স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত হেনেছে হিজবুল্লাহর ড্রোন। যুদ্ধের মধ্যে এটি ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলা। এতে 14 সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরায়েলের। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ একটি বিস্ফোরক ড্রোন দিয়ে লোয়ার গ্যালিলির একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে আহত 6 সেনার অবস্থা গুরুতর। লেবানন থেকে বেদুইন গ্রাম আরব আল আরামশে অভিমুখে ছোড়া কয়েকটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন চিহ্নিত করার পর সেগুলো যেখান থেকে ছোড়া হয়েছে সেই জায়গায় আঘাত হানা হয়েছে। হামলার বিষয়ে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি বিমান বাহিনীর একটি ঘাঁটিতে বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে। সেখানে স্কাই ডিউ নামে পরিচিত একটি দৈত্যাকার ক্ষেপণাস্ত্র শনাক্তকারী ব্লিম্প পরিচালিত হয়। ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে প্রায় 35 কিলোমিটার দূরে গোলানি জংশনের কাছে অবস্থিত। বৃহস্পতিবার সকালে আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে বলেছে, হিজবুল্লাহর একটি ড্রোন গোলানি জংশন এলাকায় একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হামলায় 2টি ড্রোন ছোড়া হয়, যার একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়। দ্বিতীয় বিস্ফোরক ড্রোনটি ওই স্থাপনায় আঘাত হানে। সামরিক বাহিনী ক্ষয়ক্ষতি নিরূপণ করছে। গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সময়টাতে লেবানন ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির চুক্তি হলেই কেবল হামলা থামাবে তারা। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের আরও দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের এই সংগ্রামকে সবার সম্মান করতে হবে বলেও জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আরও দেশকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিৎজেকে অভ্যর্থনা জানানোর পর এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, স্বাধীনতার সংগ্রাম যার জন্য ফিলিস্তিনিরা ব্যাপক মূল্য দিয়েছে, আইন ও কূটনীতির ভিত্তিতে সবার এটি সমর্থন করা উচিত। কোবাখিৎজের সাথে বৈঠকে বর্তমান আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যাগুলোর ওপরও আলোকপাত করা হয়েছে। উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, গাজায় নৃশংসতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব সম্পর্কে তাদের মূল্যায়ন ও মতামত শেয়ার করেছেন। গত 10 মে জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত সিদ্ধান্তটি আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান প্রদর্শন করেছে উল্লেখ করে এরদোয়ান বলেন, তিনি বিশ্বজুড়ে ফিলিস্তিনের জন্য চলমান সমর্থনমূলক পদক্ষেপগুলোকে মানব বিবেকের দিক থেকে অত্যন্ত অর্থবহ এবং মূল্যবান বলে মনে করেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় চলমান আক্রমণের অংশ হিসেবে জাবালিয়ায় তাদের সামরিক অভিযান আরও সম্প্রসারিত করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনি এই ভূখণ্ডের উপর নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। জাতিসংঘের এই প্রস্তাবে বিধ্বস্ত এই অঞ্চলে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।